সমগ্র জাতিপ্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আপনাদের মনে হয় না হঠাৎ এই 18 মাস বাদে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি হঠাৎ এইভাবে মুখ খুললেন কেন? নির্বাচন তো হয়ে গেছে 12 তারিখে, তিনি মুখ খুললেন যতদূর সম্ভব 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। এই 6 দিন সময়টা, 8 দিন সময়টা উনি নিলেন কেন? প্রশ্নটা আপনার মনে জাগা উচিত। এবং আপনারা যা দেখেন তাই, যা দেখানো হয় তাই আপনারা দেখেন, কিন্তু কলকাঠি যে পেছনে নড়ছে সেটা কি অনুধাবন করতে পারেন? এই যে আমাদের উপদেষ্টাদের যে সরকার ছিল, সেখানে আপনাদের একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল খলিলুর রহমান। তিনি হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসলেন বিএনপি সরকারে, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। ছিলেন এনএসএ, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, তাও আবার উল্টো ফ্রন্টে। কি করে হলো? কোন তো অঙ্ক রয়েছে। আমায় তো গুজববাজ বলে দেখে দেন, তো মাথা খাটান, পরে আমি বলবো মাথা খাটান। আসলে দেখিয়ে দেওয়া খুব মুশকিল, মানে সহজ। দাঁড়াম করে 4টে শব্দ খরচ করে দিলাম কমেন্ট বক্সে, খুব সহজ। সাংবাদিকতা অত সহজ নয়। যে ঘটনাটা ঘটছে না, আপনাদের দেখানো হচ্ছে, সব সময় জানবেন তার পেছনে একটা ঘটনা আছে। আমি ওই ঘটনাটার পেছনে যাই। শাহাবুদ্দিন চুপ্পুর এই যে ইন্টারভিউ, সেটা বড় নয়। ইন্টারভিউটা 8 দিন বাদে হঠাৎ উনি দিলেন কেন? এত বিস্ফোরক তথ্য দিলেন কেন? ওটা হচ্ছে আসল নিউজ। যেটা সামনে আনা হচ্ছে সেটা নিউজ নয়। যাই হোক, সকলের এটা জানা উচিত। দেখুন, আমি অনেক আগে বলে দিই বলে আপনাদের স্মরণে থাকে না, তারপর যখন তাৎক্ষণিকভাবে মেলে না, তখন আমার গায়ে একটা ট্যাগ মেরে দেন যে এই লোকটা গুজববাজ। এখন আমার ট্যাগ হয়ে গেছে বাংলাদেশে। আমি 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম, এই দেখুন আমার নোটশিটে লেখা আছে, 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। আমার সব লেখা থাকে, যেখান দিয়ে যা খবর পাই। আপনি 15 বছর আগের খবর জিজ্ঞেস করুন, আমার কাছে কিন্তু লেখা রয়েছে। আমার নোট বই সব আলাদা আলাদা বাঁধানো থাকে। আপনি যে কোনো দিনের যে কোনো সময়ের আপনি বলবেন, আমি খুঁজে বার করে দেবো কি ঘটনা ঘটেছিল। কাগজ দেখতে হবে না আমাকে। আচ্ছা, সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ওই 5 ফেব্রুয়ারির ভিডিওতে আপনারা দেখবেন, আমি বলেছিলাম চুক্তি হয়েছিল। কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এটা হচ্ছে এগ্রিমেন্টের যেটা শিরোনাম। তার সেগমেন্ট 1 ছিল স্ট্র্যাটেজিক, আকাশ এবং সমুদ্র পথের রক্ষণাবেক্ষণ এবং তার স্থিতিশীলতা এবং তার বাকি যে নিরাপত্তা, সেগুলো বজায় রাখা। এগুলো কমন, দুজনেরই কিন্তু কমন ইন্টারেস্টে। ওয়াশিংটন দিল্লির কমন ইন্টারেস্টে মনে করুন, বা 5ই ফেব্রুয়ারি ভিডিওটা দেখে নিন, নিলে ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, এদের অর্থায়ন, এগুলো বন্ধ না হলে যে কোনো পক্ষ সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। প্যাসিফিক যে এগ্রিমেন্টটা হয়েছিল, আমি সেটা আগে পড়ে দিই, তারপরে বলছি আমি সব। প্যাসিফিক ওশান, ইন্দো প্যাসিফিক ওশান, এই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সকল ধরনের অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। দিল্লি এবং ওয়াশিংটন একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে 3 মাস অন্তর। এই যে এগ্রিমেন্টটা 2036 কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড,
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036, 10 বছরের এগ্রিমেন্ট। প্রতি 3 মাস অন্তর এটা রিনিউ হবে, মানে আবার চলমান থাকবে কিন্তু রিনিউ হবে। সেদিনই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছিল। মার্কো রুবিও বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বজায় রাখা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং ঢাকা একসঙ্গে চালাবে। আপনি ফেরার পর 16 মিনিট তাদের মধ্যে কথা হয়েছিল। এই যে এগ্রিমেন্টটা হয়েছিল না, এই এগ্রিমেন্টে পরিষ্কার একটা লেখা ছিল, আমি বলেও ছিলাম যে ওভারল্যাপিং সিস্টেমে কাজ হবে। ওভারল্যাপিং সিস্টেমটা কি? যখন যেখানে যার প্রয়োজন হবে সে তখন গিয়ে কাজটা করবে, কখনো ওয়াশিংটন করবে, কখনো দিল্লি করবে। দুজনে একই উদ্দেশ্যটা, একই, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারতবর্ষের সঙ্গে ওয়াশিংটনের একটা চলমান বাস্তবিক সম্পর্ক তৈরি করা এবং একে অপরের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, যেটা জেডি ভান্স এবং মার্কো রুবিও করছেন এবং উল্টো পথে হাঁটছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, সেটা আলাদা কথা। এটা রাজনীতিতে হয়, অনেক সময় হয়, এদিক ওদিক হয়। এখন এই যে মানে খেলাগুলো কিরকম হচ্ছে, কারণ আমাদের কলকাতায় আগে বাসে এরকম দড়ি টানা থাকতো, বেল থাকতো, কন্ডাক্টর ঠাং করে মারলে পরে বাস থেমে যেত, ঠাং ঠাং করে মারলে চলে যেত, আবার দৌড়তে শুরু করতো বাস। এখন কলকাতার ট্রামে আছে, ঠাং ঠাং করে মারলে গাড়ি চলে, আর ঠাং করে মারলে পরে গাড়ি থেমে যায়। তো এখানে গাড়ির আমি ঘন্টির বদলে আমি স্টিয়ারিংটা ধরছি। এই যে বাংলাদেশটা চলছে ঠিক, আপনারা দেখছেন চলছে ঠিক। এখন কথা হলো স্টিয়ারিংটা কার হাতে, দিল্লির হাতে না ওয়াশিংটনের হাতে? তাহলে কোন অঙ্কতে, আপনি বলুন কোন অঙ্কতে এই উপদেষ্টা মন্ডলীর থেকে একজন উপদেষ্টা বিতর্কিত, তিনি গিয়ে সোজা বসে পড়েন একেবারে বিএনপির একেবারে মন্ত্রিসভাতে, তাও পররাষ্ট্রমন্ত্রী? কোন অঙ্কে মেলে কি? মেলে না। আপনারাও মেলাতে পারছেন না, ভাবছেন কি হলো। সত্যি কথা তো, আপনারা গালে হাত দিয়ে গাল চুলকো ব্যাপারটা ভুলেই গিয়েছেন একদিনে। আমি কিন্তু ভুলিনি। আসলে হচ্ছে ওটা হচ্ছে ঘুষ প্রার্থী, বোঝেন? ভোটে ঘুষ প্রার্থী দেওয়া হয়। ওই দলের ক্যান্ডিডেট ঠিক আছে বেরিয়ে গিয়ে বদমাইশি করছে, তো ঠিক আছে, আমি তো ধরুন আমি সিপিএম করছি, সিপিএম এর সঙ্গে আমার পোষায়নি, একটা সিট নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে আমি নির্দল প্রার্থী হিসেবে, সিপিএম দেয়নি জায়গা, আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেলাম। ওখানে সিপিএম করবে কি একটা ঘুষ প্রার্থী দিয়ে দেবে, যে এলাকায় বেশ পরিচিত এবং সিপিএম এর ব্যাকআপ থাকবে, একটা ঘুষ প্রার্থী দিয়ে দেবে। এই যে ঘুষ প্রার্থী দেওয়া না, এটা হচ্ছে আমাদের খলিলুর রহমান ঘুষ প্রার্থী দেওয়া। এবার ঘুষটা কার? ওয়াশিংটনের গোঁজ নাকি দিল্লির গোঁজ? সেটা আপনারা ভেবে আমাকে মন্তব্য করে জানান। অনেক তো তরুণরা গুজবের কারখানা তো লেখেন তো। এবার আপনাদের চিন্তা শক্তি কত দূর বিস্তৃত, হ্যাঁ, এটা আমি একবার দেখতে চাই। আপনারা খুঁজে বার করুন যে এই ঘোষটা কার হতে পারে, দিল্লির হতে পারে নাকি ওয়াশিংটনের হতে পারে। নইলে এরকম অঙ্ক তো সাধারণত মিলে না, এই অঙ্কের বইতে এরকম অঙ্ক পাওয়া যাবে না। এবার আসি তারেক রহমানের ভারত ভিজিটের কথা। আগামী সপ্তাহে খুব সম্ভবত নইলে নেক্সট মান্থে হয়তো ফার্স্ট উইকে এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী বিএনপির, তিনি ঢাকা আসছেন। ঢাকা এসে জয়শঙ্করজি এবং এনএসএ দুজনের সঙ্গে, আমাদের অজিত ডোভাল দুজনের সঙ্গে কথা হবে, একটা ডেট ফিক্স করা হবে, মোদিজির টাইম নেওয়া হবে। এখানে দুজনই থাকবেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন, মানে রাষ্ট্রীয় অতিথি তো বড়দের এতে হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উনি থাকবেন। আর ওখানে তাকে জানিয়ে দেওয়া হবে কবে তারেক রহমান এখানে মানে দিল্লিতে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠকটি হবে। আর এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে এখানে ওখানে খুলে যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে এই 34 নম্বর আপনার যে 32 নম্বর বাড়ির সামনে গতকালকে এটা পরশু দিনকে আপনার তো একটা ভিডিও আমার কাছে এসছে,
এই বিতরণ হচ্ছে, আপনার ইফতার বিতরণ হচ্ছে। এগুলো তো এমনি এমনি হচ্ছে না, আস্তে 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 বিএনপি করছে কি, বিএনপি দেখেও দেখছে না, ওভারলুক করছে, সেনাবাহিনী ওভারলুক করছে। এই যে সেনা এত রদবদল হলো, আমি করিনি, এই রদবদল হলো, যে রদবদলের পেছনে কারণটা কি? চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যাদের কানেকশন ছিল, দেখুন সেই লোকগুলোকে সাফল করা হলো, কাউকে রিসাফল করা হলো, কাউকে সাফল করা হলো, কাউকে ওখান থেকে সরিয়ে এনে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হলো। প্রাইজ পোস্টিং দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি সেনাবাহিনী থেকে সরে যাও, মানে মূল জায়গা থেকে সরে যাও। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি জানি না, সেটা এখন দেখতে হবে। তবে অনেক ঘটনা ঘটছে। এবার আপনারা সেই ঘুরে ফিরে আবার সেই প্রসঙ্গে আসবেন যে শেখ হাসিনা কবে আসছেন। আমি জানি এই প্রসঙ্গে আপনারা আসবেন, শেখ হাসিনা কবে আসবেন। এই যে কাজকর্মগুলো চলছে না, জানবেন সব শেখ হাসিনা প্রত্যাবর্তনের হিসেব অনুযায়ী কাজকর্মগুলো হচ্ছে। এই যত কিছু হচ্ছে সব পরিষ্কার করার কাজ চলছে। শেখ হাসিনা দেশে ফেরার আগে এই যে আজকে যে আমি যে নামগুলো বলেছি, এবং যত এখানে আপনার দান, 1 মিনিট ধরুন আমি আজকের পেজটা বার করি। আজকের নোটটা হলো এই যে আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল করিম খান, এরা যারা রাষ্ট্রপতিকে গিয়ে এই সমস্ত করেছিলেন, এরা সব অ্যারেস্ট হবে, সব অ্যারেস্ট হবে। তাজুল ইসলাম তিনিও অ্যারেস্ট হবেন, তাজুলকে তো সরিয়ে দিয়েছে, তিনিও অ্যারেস্ট হবেন। কেউ বাইরে থাকবে না, সব জায়গার মতো সব সাইজ হয়ে যাবে। আর এই যত এই যে চ্যাংড়া ফ্যাংড়া গুলো যেগুলো দেখছিলেন না, সব কোথায় যাবে খুঁজে পাবেন না। কবে হঠাৎ দেখবেন যে হাওয়া হয়ে গেছে, অ্যারেস্ট হবে না কি হবে আমি বলতে পারবো না। কবে দেখবেন যে বাজারে ঘুরছে না, বাড়িতে ফিরছে না, বাড়ির লোকজন খুঁজে বেড়াচ্ছে, ব্যাপারটা কি হলো, কোথায় গেল, দেখবেন এইগুলো হবে। ভবিষ্যতে অনেক কিছুই হবে। তবে এটা জানিয়ে রাখি, কোথায় বলবো না, ঢাকাতেই শেখ হাসিনার জন্য বাড়ি দেখা হচ্ছে, ঢাকাতেই। কোথায় হচ্ছে সেটা আমি বলবো না। তার বাড়ি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তার মানে বুঝতেই পারছেন খুব একটা দেরি নেই। কিন্তু কোথায় আমি বলবো না, সিকিউরিটির কারণে আপনারাও কখনো আমায় জিজ্ঞেস করবেন না, আর আমি তো বলবোই না, জিজ্ঞেস করলেও আমি বলবো না। কেউ যদি ফোন করে আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো লাইভে এসে এইটা বলবো, আজকে কোনো লাইভ আমার নেই। তা আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে আপনাদের এই সংবাদটুকু দিয়ে আজকে রাত্রিটা আপনার একটু শান্তিতে কাটুক, কতগুলো মনে প্রশ্ন নিয়ে, যে খলিলুর রহমান কারগোজ আর এইগুলো কবে কি হবে, আর স্টিয়ারিংটা কার হাতে। শুধু একটা জিনিস জানবেন, এক মেটিকুলাসে শেখ হাসিনা গেছিলেন, আর এক মেটিকুলাসে ইউনূস চলে গেলেন। দুটোই মেটিকুলাস ডিজাইন, একজনের মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, একটা হচ্ছে দিল্লি করেছে। তফাৎটা হচ্ছে এইখানে। বিএনপির নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে অনেকগুলো সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োজিত হয়েছে, তারপর সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন এসেছে, আর সবচেয়ে সেন্সিটিভ যে জায়গা সেটি হলো ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী। সেনাবাহিনীর যে সকল কৌশলগত পদ পদবি রয়েছে, যেমন ডিজিএফআই, সিজিএস থেকে শুরু করে নবম ডিভিশন, এ সকল প্রতিষ্ঠানের প্রধান রূপে ইতিপূর্বে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে ঝড়ের গতিতে অপসারণ করে নতুন এবং পছন্দের মানুষকে বর্তমান সরকার নিয়োগ দিয়েছে, এবং এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো যে এগুলো নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন, বা এত দ্রুত এই কাজগুলো করাটা সরকারের জন্য সঠিক হয়েছে কি হয়নি, বা এটার ফলাফল কী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে খুব সতর্কতার সাথে আলোচনা করার চেষ্টা করব। এমনি আমি সাধারণত বিচার বিভাগ নিয়ে এবং সেনাবাহিনী নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করি না। সময়ের প্রয়োজনে যখন কোনো কথা বলতে হয় যথেষ্ট সতর্কতা অবলম্বন করি। এই কারণ হলো এই দুটো জাতীয় প্রতিষ্ঠান যথেষ্ট স্পর্শকাতর, এবং আমি মনে করি যে কোনো
যারা নাগরিক রয়েছেন, দায়িত্ববান নাগরিক, তাদের উচিত হলো এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে যথেষ্ট যাকে বলা হয় দায়িত্ব নিয়ে তারপর এদের পক্ষে বিপক্ষে বা এদের নিয়ে আলাপ আলোচনা করা। আদারওয়াইজ এদেরকে নিয়ে কথা না বলাই ভালো। তো সেনাবাহিনীতে যেটি হচ্ছে ইউনূস জমানাতে যেটি হয়েছিল সেটা আমরা যেটা বাইরে থেকে শুনেছি খোলামেলা, যেহেতু সেটা সাবেক জমানা, সেই সাবেক জমানা সম্পর্কে বলা যায়। তো যেখানে আমরা শুনেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক ছিল না। ২ নম্বরে যেটা হলো যে ডক্টর ইউনূস বারবার সেনাপ্রধানকে পরিবর্তন করার চেষ্টা করেছেন, পারেননি। আবার সেনাপ্রধানের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কৌশলগত যে পদ পদবিগুলো রয়েছে তিনি সেখানে তার পছন্দের কয়েকজন লোক, মানে তার নিজের তো আসলে এরকম পছন্দের কেউ নেই, তাকে বুদ্ধি দিয়েছে যে এই ভদ্রলোকে যদি নিয়োগ দেওয়া হয় হয়তো জামাতের হাত শক্তিশালী হবে, এই ভদ্রলোকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে বিএনপি দুর্বল হবে, আওয়ামী লীগ অপদস্থ হবে এবং তিনি শক্তিশালী হবেন, এবং সেই অনুযায়ী তিনি সেই কাজগুলো করার চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো হয়নি। শোনা গিয়েছিল যে সেনা সদরের সঙ্গে যমুনার দীর্ঘদিনের কথাবার্তা বন্ধ ছিল, এমনকি মুখ দেখাদেখি বন্ধ ছিল। এবং এর মধ্যে আবার আমরা কতগুলো নাটকীয় অবস্থা দেখেছি। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা সদরে গিয়েছেন, আবার কখনো কখনো সেনাবাহিনীর প্রধান তিনি তার স্ত্রীকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তো এগুলো সবই ছিল নাটক। তো এনিওয়ে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মনস্তাত্ত্বিক বিরোধ ছিল, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করতে চাই যে সেনাবাহিনী এরশাদ জমানা পর্যন্ত, এমনকি 1996 সন পর্যন্ত মোটামুটি রিজনেবল ছিল। এখানে দলীয় প্রভাব প্রতিপত্তি ছিল না, বাইরের যারা লোকজন আছে তারা সেখানে নাক গলাতো না, এবং ক্যান্টনমেন্ট নিয়ে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতে গেলে যে কোনো দায়িত্ববান লোক 10 বার চিন্তা করতেন। এমনকি স্বয়ং প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী অথবা সংসদ সদস্য ক্যান্টনমেন্ট নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতেন না। একবার মাত্র সালাউদ্দিন কাদের চৌধুরী একটি আপত্তিকর শব্দ বলেছিলেন, এটা তার পক্ষে সম্ভব, যে তিনি ঠাট্টা করে বলেছিলেন যে আমাদের সোনা বাহিনী আছে না, সোনা বাহিনী। তো এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সম্ভব, কিন্তু যে জমানাতে তিনি সেনাবাহিনীকে সোনা বাহিনী বলেছিলেন ওটা ওই জমানাতে অন্য কোনো রাজনীতিবিদদের পক্ষে সেটা সম্ভব ছিল না। তো তিনি সে কেবলমাত্র সেনাবাহিনীকে বলেননি, তিনি শেখ হাসিনাকে নিয়ে ঠাট্টা করেছেন। তিনি শেখ হাসিনাকে নিয়ে বলেছেন, একবার অভিযোগ আসলো যে তার জাহাজ স্বর্ণ চোরা কারবারি করে, স্বর্ণ চোরা চালানি করে নেয়, এবং এটা স্বয়ং প্রধানমন্ত্রী একবার এটা নিয়ে কটাক্ষ করলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী সোনা চোরা কারবারির ব্যবসা করেন। তো এটার জবাবে তিনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা, তো এত সোনা রেখে উনি কেন আমার সোনার দিকে ওনার এত নজর, আমি এটা বুঝতে পারি না। এখন বলেন তো এই প্রশ্নের কী জবাব দেবেন? সেই সালাউদ্দিন কাদের চৌধুরী সে বিখ্যাত সোনা মিয়া লাল মিয়া, সোনা কাইটা লাল করে দাও, সোনাকে কেটে লাল করে দাও, এই সকল অবিস্মরণীয় কথা বলার পাশাপাশি তিনি বেগম জিয়া তারেক জিয়াকেও ছাড়েননি। তিনি বলতেন যে একসময় শুনতাম কুকুরের ল্যাজ নাড়ায়, এখন ল্যাজে কুকুর নাড়ায়। স্পষ্টত তিনি সেই যে হাওয়া ভবনের সেই যুগে তারেক রহমান সাহেবের প্রভাব এবং প্রতিপত্তি নিয়ে কটাক্ষ করেছেন, এবং এই কটাক্ষ করার পরেও বিএনপিতে তিনি অপরিহার্য নেতা ছিলেন। তিনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন না, কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। তো এরকম তার সন্তান এবছর মনোনয়ন পেয়েছে, অনেকটা তার চরিত্রের। আবার তার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তাকেও বাদ দেওয়ার বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু চট্টগ্রামের রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের বিকল্প এখনও বিএনপি খুঁজে পায়নি। তো যেটা বলছিলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছাড়া এইভাবে আসলে সেনাবাহিনী নিয়ে সরাসরি কেউ কথা বলেনি। আর এই গত 17 মাসে সেনাবাহিনী নিয়ে কথা যদি কেউ বলে থাকেন সেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন। ফুয়াদের অনেক সাহস, তিনি এই কথাগুলো বলেছেন। এখন এই কথা যদি এখনও তিনি বলতে পারেন তাহলে বুঝতে পারবো যে না, তিনি সত্যিকার অর্থেই বাপের বেটা। এনিওয়ে, তো সেই সেনা প্রধানের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে ছিল, এর মূল কারণ ছিল আওয়ামী লীগ জমানাতে সেনাবাহিনীকে রীতিমতো নির্জীব এবং রীতিমতো অপদার্থ বানিয়ে ফেলা হয়েছিল। বলা হয়ে থাকে যে সেখানে আত্মীয়করণ, গোপালগঞ্জের লোকদেরকে আধিক্য দেওয়া, প্রাধান্য দেওয়া, এর বাইরে আরও অনেক কিছু, মানে আওয়ামী লীগ করতে হবে, এরপরে জয় বাংলা বলতে হবে, এরকম মানে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের অনাচার অবিচার যেটা পুরো সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ডকে ব্রেক করে ফেলেছিল। বিশেষ করে জেনারেল আজিজের আগের থেকে, মানে শেখ হাসিনার জমানা থেকে যারাই সেনাপ্রধান হয়েছেন তিনি তাদেরকে তার পিএসএর মতো ভাবতেন, তুমি করে কথাবার্তা বলতেন, এবং ঠিক শেষমেশ তিনি চাইতেন আরও আনুগত্য। যেভাবে একটা সময় আনিসুল হক সাহেব যে ঢাকার মেয়র ছিলেন, তার ভাই সেনাপ্রধান ছিলেন,
তো একেবারে সরল সোজা বেলাল সাহেব। তো তিনি দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র তীরে খালি পায়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সমুদ্রের পানি তার পায়ে লাগছে। বেলাল আরেক ধাপ এগিয়ে তিনি হাঁটু পানিতে নেমে গেলেন এবং তার সেই সামরিক পোশাক ভিজে মানে একেবারে চুপচুপ হয়ে গেল। এরকম মানে যে যত বেশি নির্লজ্জ হতে পারতো, বেহায়া হতে পারতো, সেটা যে যেখানে থাকুক না কেন সে রাজনৈতিক আনুকূল্য পেত এবং আমাদের সেনাবাহিনীও সেই আওয়ামী লীগের রাজনৈতিকরণ থেকে রক্ষা পায়নি। এই কারণে জেনারেল ওয়াকারুজ্জামান থেকে শুরু করে আওয়ামী লীগের যারা সেনাপ্রধান সেনাপতি ছিলেন তাদের সকলের প্রতি বিপ্লবীদের, তারপরে শেষে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষোভ ছিল। এবং এই প্রথম অনেক সার্ভিং জেনারেল তারা তাদের কমান্ড ফেলে দেশ থেকে পালিয়ে গেছেন, যেটা এই স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি। এমনকি 75-এর 15ই আগস্টের সময়টা তো হয়নি। তো এই ঘটনা ঘটেছে এবং তারই প্রেক্ষিতে যখন জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা আরোহণ করেছেন, আরোহণ করার পরে সবাই বলে থাকেন যে এই নির্বাচন হওয়ার পেছনে, তারেক রহমান সাহেবকে দেশে আনার পেছনে এবং দ্রুত তাকে প্রধানমন্ত্রী বানানো বা তার হাতে ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান শক্ত ভূমিকা নিয়েছেন। আদারওয়াইজ ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই এই নির্বাচন এত সহজে হতে দিতেন না। দ্বিতীয়ত, নির্বাচনের পরে যে সকল জটিলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যেমন বলা হচ্ছিল যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হবে, তারপরে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা দুটো শপথ নেবেন। প্রথমে তারা কাজ করবেন সংবিধান সংশোধন করা এবং জুলাই সনদ বাস্তবায়ন করা, তারপর তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সকল পরিকল্পনা ভেস্তে গেছে, সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। মনে করা হয় এটি জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সঙ্গী সাথীজন তারা এই কাজ না করলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এত সহজে ছাড় দিতেন না, আলী রিয়াজরা এত সহজে ছাড় দিতেন না। দ্বিতীয়ত হলো যে এই সংসদ নির্বাচন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু তড়িঘড়ি করে তারেক রহমান সাহেবের শপথ গ্রহণ করা, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ এবং মন্ত্রিপরিষদ গঠন সব মিলে যা কিছু হয়েছে সেখানে ক্যান্টনমেন্টের একটা বিরাট ভূমিকা ছিল এবং সঙ্গত কারণে ওয়াকারুজ্জামানের একটা বিরাট ভূমিকা ছিল। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি সামরিক বিশেষজ্ঞ নেই এবং ক্যান্টনমেন্ট সম্পর্কে, সেনাবাহিনী সম্পর্কে আমার ধারণা খুব অল্প। কাজে ওখানে কী অন্তর্দ্বন্দ্ব রয়েছে, কার সঙ্গে কার বিরোধ রয়েছে, কে কার পক্ষে, আমি কিচ্ছু জানি না। কিন্তু যারা জানেন, বিভিন্ন সামরিক কর্মকর্তা যারা এখন ইউটিউবে এসে খুব কথাবার্তা বলছেন, এদের মধ্যে কেউ আছেন যারা জামাতের লোক, কেউ আছেন হিজবুত তাহরির লোক, কেউ আছেন বিএনপির কেউ লোক নাই, তারা কিন্তু দ্বিধার্সে মতামত ব্যক্ত করে যাচ্ছেন এবং তারা যে কথাগুলো বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের সরকার যে নিয়োগ দিয়েছে, নতুন নিয়োগ দিয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়াই জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যাবে। 2 নম্বর হলো যে এখানে যারা নিয়োগ লাভ করবেন এতে করে জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতা সংকুচিত হবে। এমনকি আগামীতে যদি তাকেও মানে বাদ দেওয়া হয় জেনারেল নাসিমের মতো করে, বা অন্যান্য ইতিপূর্বে যে সকল সেনাপ্রধানকে বাদ দেওয়া হয়েছে সেভাবে যদি তাকে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তিনি হয়তো একটা টু শব্দ করতে পারবেন না। অনেকে টিটকারিকে বলার চেষ্টা করছেন যে গত 17 মাসে তার যে দাপট ছিল, তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছেন, এখন এই সময়টিতে এসে এবার তার পালা। এখন পারলে তিনি ঠেকান তো, পারলে তিনি কিছু করেন তো, বা তার উপর যে খড়গ নেমে আসছে সেই ব্যাপারে তিনি কী করবেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঠাট্টা মশকরা টিটকারি করা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। হোয়াট এভার মেবি, সবাই বলছে, এই জন্য আমিও এই কথাগুলো আপনাকে জানালাম, বিকজ কন্টেন্ট যেহেতু তৈরি করি সেই সমসাময়িক এবং চলমান বিষয়গুলো নিয়ে বক্তব্য দিতেই হবে। তো আমরা যেটা চাই যে দেশ ভালো মতো চলুক, সুন্দরভাবে চলুক এবং বর্তমান সরকার যারা আছে তারা সফল হোক, দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসুক এবং আমাদের সেনাবাহিনী তাদের ঐতিহ্য ফিরে পাক এবং সত্যিকার অর্থে দেশ রক্ষার কাজে, দেশ মাতৃকার সেই স্বার্থে তারা তাদের জীবন উৎসর্গ করুক, এই আত্মপ্রত্যয় তাদের মধ্যে জেগে উঠুক, এই সরকারের নেতৃত্বে এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।